এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশা। শুরুতে শিরোনামগুলো জানিয়ে সিলেটে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মা ফাঁড়ির সামনে আমরণ অনশনে, এসআই আকবর সহ জড়িতদের গ্রেপ্তার দাবি। আওয়ামী লীগে দুর্নীতিবাজ সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, বললেন প্রধানমন্ত্রী। হলুদ সাংবাদিকতা কাম্য নয়। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসল 34তম স্প্যান, রইল বাকি 7। 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা। ধারশোধ ও ফুর্তি করতে ব্যবসায়ী বন্ধুর ৪৫ লাখ টাকা ছিনতাই, ১৫৩টি সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত। এবং 3 রাজ্যে ট্রাম্পের ঝটিকা ছক প্রচার, করোনায় প্রাণহানি নিয়ে বেফাঁস মন্তব্য, দুর্বল চিত্তের বললেন ওবামা। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যায় প্রধান অভিযুক্ত এসআই আকবর ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন মা সহ স্বজনেরা। নিহত রায়হানের মা সালমা বেগম ও পরিবারের সদস্যরা সকাল 11টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশনে বসেন। হত্যায় জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্বজনরা। এই মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। তবে মামলার প্রধান অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া পলাতক। রায়হান হত্যার ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিন সহ 5 জনকে বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। গত 11 অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রায়হানের স্ত্রী তাহমিনা একটি হত্যা মামলা দায়ের করেন। যারা সাসপেন্ডে আছে এদেরকে কেন কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার আওতায় গ্রেফতার করা হচ্ছে না? আকবরকে খুঁজতে 15 দিন কেন লাগতেছে? আকবরে তো পাবলিক হইলে তো সে 2 দিনে তাকে ধরা হয়ে যায়। এই যে এমসি কলেজের ঘটনা, আর এই আকবর প্রশাসনের লোক বললা ওকে ধরতে 15 দিনও যাচ্ছে গিয়ে এখনো ধরার কোনো বলতেছে যে পাচ্ছে না। পুলিশ কনস্টেবল কিছু এখনো নজরবন্দিতে আছেন, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমরা এখনই চলে যাব। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের লোকজন না। সহকর্মী মঞ্জুর রহমান এই মুহূর্তে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রয়েছেন, যেখানে নিহত রায়হানের মা সহ স্বজনরা অনশনে বসেছেন। আমরা সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো। মঞ্জুর, রায়হানের মা সেখানে অনশনে বসেছেন, এই নিয়ে প্রায় 3 ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? ঘটনা যেহেতু অনেক আলোচিত, আশপাশের লোকজনও কি সেখানে জড়ো হয়েছেন? বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যে যুবক রায়হান আহমদ হত্যার পর থেকে কিন্তু এই ঘটনাটি বেশ আলোচিত হচ্ছে, দেশ জুড়ে আলোচিত হচ্ছে। এই ঘটনার যে মূল হোতা ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া এসআই, সে কিন্তু পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া এসআই, সে কিন্তু ঘটনার দিন থেকেই পলাতক রয়েছে। এখন পর্যন্ত আসলে এসআই আকবরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই কারণেই মূলত হচ্ছে যে এসআই আকবর সহ যে অন্যান্য যারা আসামিরা আছেন সব আসামিদের গ্রেপ্তারের দাবিতেই মূলত আন্দোলন শুরু করেছেন রায়হানের পরিবারের সদস্যরা। রায়হানের মা এখানে আমরণ অনশনে নেমেছেন, আজকে বসেছেন। আজকে সকাল 11টা থেকে কিন্তু তারা এই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা বসেছেন এবং তারা যেটা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আকবর সহ মামলার যে অন্যান্য আসামিরা আছেন তাদেরকে গ্রেপ্তার করে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই তাদের যে কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবেন, সেটা আমাদেরকে বলেছেন। তো তারা যখন অনশনে বসেছেন তারপর পরে কিন্তু সিলেটের সব শ্রেণী পেশার মানুষই কিন্তু চাচ্ছেন যে আকবরের গ্রেপ্তার এবং এই ঘটনার সুষ্ঠু বিচার, এবং সেই সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু সকাল থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে আন্দোলন করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠনের অনেকজন এখানে এসেছিলেন আকবরের মায়ের এই অনশন কর্মসূচিতে। তারা বলেছেন যে পুলিশ যাতে দ্রুততার সহিত আকবরকে গ্রেপ্তার করে। আর
এমনটা একটা খবর রয়েছে, গণমাধ্যমে এসেছে বিভিন্ন, তবে আমরা জানতে পেরেছি যে আকবর আসলে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো সিলেটে আসলে রায়হানের পরিবারের সাথে কথা বলেছেন সিলেটের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস আব্দুল মোমেন। তিনি সেদিন জানিয়েছিলেন যে আকবর যদি বিদেশেও পালিয়ে যায় তবুও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে। আকবর যদি বিদেশেও পালিয়ে যায় তবুও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে। আচ্ছা, আপনি জানেন যে এই মামলাটি কিন্তু পিবিআই তদন্ত করছে। এখন পর্যন্ত 2 জন পুলিশ কনস্টেবলকে আসলে পিবিআই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। আর এই মামলায় 5 জন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে আকবর সহ। এখন পর্যন্ত কিন্তু আরো একজন কনস্টেবল এবং এসআই একজন হাসানুদ্দিন, সে কিন্তু পুলিশের নজরদারিতে রয়েছে। এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাদেরকে দ্রুত গ্রেপ্তার দেখানোর জন্য দাবি জানাচ্ছেন তার স্বজনরা, এবং এই রায়হানকে হত্যার সাথে জড়িত যত পুলিশ সদস্য আছে সবাইকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। মঞ্জুর, এই ঘটনা প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল। একটা গুরুত্বপূর্ণ ফাঁড়ির সামনে অসংখ্য মানুষ, বিশেষ করে রায়হানের পরিবার অবস্থান নিয়ে আছেন এবং তারা হুমকি দিয়েছেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অনশন চালিয়ে যাবেন। পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, রেঞ্জের রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন, তাদের বক্তব্য কি? তারা কোথায় কি? আসলে এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ আসলে কোনো গণমাধ্যমে তেমন একটা কথা বলছে না, গণমাধ্যমের সামনে তারা আসছে না। আজকে 3 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এই ঘটনাস্থলে আসেননি, অথবা রায়হানের পরিবারের সাথে তারা কিন্তু এখন পর্যন্ত কথা বলেননি। তো এই যদি অবস্থা হয়, রায়হানের পরিবার এটা নিয়েই কিন্তু মূলত শঙ্কিত যে ঘটনার পর থেকেই যে এই ঘটনাটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। প্রথমে বলা হয়েছিল গণপিটুনিতে মারা গেছেন রায়হান, তো এসব বিষয় কিন্তু উঠে এসেছিল প্রথমে। পরে যখন সিসিটিভির ফুটেজে দেখা যায় যে এই ঘটনা গণপিটুনির কোনো ঘটনা এই সময়টা ঘটেনি, তখন থেকে কিন্তু এই বিষয়টা উঠে আসে যে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যু হয়েছে। এবং ঘটনার যে ময়নাতদন্ত হয়েছে রায়হান আহমেদের, এই ময়নাতদন্তের রিপোর্টে যেটা দেখা গেছে যে 111টি আঘাত তাকে করা হয়েছে এবং 14টি আঘাত খুব গুরুতর ছিল রায়হানের শরীরে। তো এবং রায়হানের নখ উপড়ে দেওয়া হয়েছিল, তার পা আঙুল অনেকটা কেটে ফেলা হয়েছিল, অনেকগুলো অনেক বর্বর নির্যাতন করে কিন্তু রায়হানকে হত্যা করা হয়েছিল। এই হত্যারই বিচার এখন পর্যন্ত চাচ্ছেন তার স্বজনরা। সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনার বিচার চেয়ে যে অনশন, তার খবর জানছিলাম। বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে গেলে অপরের অধিকারের প্রতি দায়িত্বশীল হতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। করোনার মধ্যে ডিআরইউ এর রজত জয়ন্তীর এবারের আয়োজন শুরু হয় ভিন্ন আমেজে। স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দেন দেশের পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠনের সদস্যরা। 3 দিনব্যাপী রজত জয়ন্তী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন সাংবাদিকদের সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে। লুটপাটের সুযোগ আবাদে করে দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আসলে সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাদের ভিতরে মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। গণমাধ্যমের জন্য কমিশন গঠনের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে বিভ্রান্তিমূলক বা অপসাংবাদিকতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। চিন্তা, বিবেক, মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতাটা ভোগ করতে গেলে সাথে সাথে অপরের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি যে দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটাও কিন্তু থাকতে হবে। আমার অধিকার কিন্তু অপরের প্রতি দায়িত্ববোধ, আবার অপরের অধিকার আমার দায়িত্ব, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। হয়তো সমাজের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। সাংবাদিকদের নিরাপত্তায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংবাদপত্র সেবাকে আমরা শিল্প হিসেবেই ঘোষণা দিয়েছি, যাতে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আগে একটু মামলা হলেই কিন্তু সাংবাদিকদের চট করে গ্রেপ্তার করে নেওয়া হতো, আমরা কিন্তু সেটাও পেনাল কোড সংশোধন করে দিয়েছি। কাজেই সেদিক থেকেও আমরা সাংবাদিকদের জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়েছি, যাতে হয়রানির সম্মুখীন না হতে হয়।
দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। অর্থ সম্পদের মালিক হতে পারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাস 2 দিনের চেষ্টায় বসল পদ্মা সেতুর 34তম স্প্যান। দৃশ্যমান হলো সেতুর 5 কিলোমিটারেরও বেশি অংশ। গতকাল খারাপ আবহাওয়া ও কম আলোর কারণে স্থগিত করা হয় স্প্যান বসানোর কাজ। পরে আজ সকাল থেকে আবারও শুরু হয় স্প্যান বসানোর কাজ। মাওয়া প্রান্তের 7 ও 8 নম্বর পিলারের উপর 34তম স্প্যানটি বসেছে। শনিবার সকাল 11টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলারের কাছে নেওয়ার কথা ছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে 2 দফা সময় পিছিয়ে বিকেল 4:30টায় স্প্যানবাহী ক্রেনটি পিলারের কাছে পৌঁছায়। বিকেল 5টায় নোঙর করা হলেও ঝোড়ো বাতাসের কারণে স্প্যানটি উপরে তোলা যায়নি। পরে আজ সকালে শেষ হয় স্প্যান বসানোর কাজ। আর 7টি স্প্যান বসানো বাকি আছে। আগামী 30 অক্টোবর 35তম স্প্যান আর 4 নভেম্বর 36তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা শেষ করার কথা রয়েছে। পদ্মা সেতুর পাশে রয়েছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ, আরও বিস্তারিত খবর রয়েছে তার কাছে। শুভ, আমরা সকাল থেকেই যে খবর প্রচার করছিলাম যে 34তম স্প্যানটি বসানো হয়ে গেছে, এখন আর মাত্র 7টি স্প্যান বাকি রয়েছে, কিন্তু এর বাইরেও আরও নানান ধরনের জটিলতা তো আছে সেখানে। কনস্ট্রাকশন ইয়ার্ডের ভাঙন রয়েছে, আরও নদী শাসনের কাজ রয়েছে, সব মিলিয়ে কি অবস্থা? দেখুন, আসলে পদ্মা সেতুর কাজের সব প্রকৌশলীদের মতে কিন্তু পদ্মা সেতুর কাজের সব থেকে জটিল কাজ হচ্ছে স্প্যান বসানো। কারণ স্প্যান বসানোর ক্ষেত্রে কিন্তু পদ্মার যে স্রোত এবং ঢেউ এবং হাওয়ার যে গতিবেগ, সেটির উপর সবকিছুর সাথে সমন্বয় করেই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে পদ্মা সেতুতে স্প্যান বসানো হয়। আপনি জানেন যে গতকাল বৈরী আবহাওয়া এবং আলোক স্বল্পতার কারণে কিন্তু পদ্মা সেতুর যে 34তম স্প্যান এটি কিন্তু বসানো সম্ভব হয়নি। তবে আজকে কিন্তু আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে কিন্তু সকাল 8:30টা থেকে প্রায় প্রকৌশলীদের 2.5 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু 10:04 সফলভাবে কিন্তু এই স্প্যানটি বসানো হয়েছে। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি, আপনি দেখবেন যে পদ্মা সেতুর 7 এবং 8 নম্বর পিয়ারের যে অংশটিতে রয়েছে, সেই অংশটিতে কিন্তু আপনার সফলভাবে এই স্প্যানটি বসানো হয়েছে। পাশাপাশি কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু পদ্মা সেতুতে দৃশ্যমান হলো প্রায় 5.1 কিলোমিটার। এই 33তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় কিন্তু এই পদ্মা সেতুতে এই স্প্যানটি বসানো হলো। এবং পদ্মা সেতুর স্প্যান বসানোর কার্যক্রমে স্প্যান বসানোর পর সর্বোচ্চ কম সময়ের ব্যবধানে কিন্তু এই 34তম স্প্যানটি বসানো হয়েছে। এর আগে 34তম স্প্যানটি বসানোর জন্য কিন্তু যে পরিকল্পনা করা হয়েছিল দিনভর, সেটি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সম্ভব হয়নি। তবে আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছি প্রকৌশলীদের সাথে। প্রকৌশলীরা বলছেন যে তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, যে 5 দিন পর পর পদ্মা সেতুতে একটি করে স্প্যান বসানো এবং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে যে সব কয়টি স্প্যান মুন্সিগঞ্জে যে বাকি 7টি স্প্যান বাকি রয়েছে, এটি সব কয়টি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসবে। এবং আজকের 34তম স্প্যান বসানোর মধ্য দিয়ে যে 5.1 কিলোমিটার দৃশ্যমান হলো, এরপরে কিন্তু পদ্মা সেতুতে মাত্র 1 কিলোমিটার। ছোট্ট করে জেনে নিতে চাই যে স্প্যান বসানোর কাজ তো এগিয়ে চলছে, ডিসেম্বরের মধ্যে পুরো অবকাঠামো বসানোর কাজ শেষ করা হবে। উপরের যে রোড স্ল্যাব এবং যেই ট্রেন লাইন যেটি, সেই বসানোর কাজ কতটা কি? আপনি জানেন যে শরীয়তপুরের যে জাজিরা প্রান্ত রয়েছে, মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত এবং শরীয়তপুরের যে জাজিরা প্রান্ত রয়েছে, যেই অংশগুলোতে স্প্যান, আপনি জানেন যে স্প্যান বসানোর পরে সেটি ফিটিংস এবং ঝালাইয়ের জন্য বেশ কিছুদিন সময় লেগে যায় এবং ভূমিকম্প সহনশীল যে বেয়ারিং গুলো আছে সেগুলোতে একেবারে সঠিকভাবে যখন স্প্যান গুলো বসানো সম্পন্ন হয়, তারপরেই কিন্তু রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কার্যক্রম শুরু হয়। আপনার এই 5.1 কিলোমিটার দৃশ্যমান হওয়ার এই সেতুতে কিন্তু প্রায় 3 কিলোমিটারের কিছু কম হবে হয়তো, সেখানে কিন্তু রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাবের যে বসানোর যে কার্যক্রম, সেটি কিন্তু জাজিরা প্রান্তে এখনো দিনরাত চলমান রয়েছে। এবং যেভাবে পদ্মা সেতুর করোনা এবং বন্যা কাটিয়ে যেভাবে পদ্মা সেতুর কাজে কিন্তু এখন অনেকটাই গতি ফিরে এসেছে, এবং এই গতি যদি থাকে ধরে রাখা যায়, তাহলে প্রকৌশলীরা বলছেন যে খুব শীঘ্রই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু সেতুর সংশ্লিষ্ট সকল কার্যক্রম কিন্তু শেষ হবে। তো এই ছিল মুন্সিগঞ্জের 34তম পদ্মা সেতুর স্প্যান বসানোর যে সর্বশেষ তথ্য। 6.15 কিলোমিটার স্বপ্নের পদ্মা সেতুর বাকি আর মাত্র 1 কিলোমিটার, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ধারের টাকা শোধ ও কক্সবাজারে আমোদ ফুর্তির জন্যই ব্যবসায়ী বন্ধুর 45.5 লাখ টাকা ছিনতাই। টানা 2 মাস অনুসরণ করে রাজধানীর ওয়াইজঘাটে
মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নিতে সক্ষম চক্রটি। 1 মাস ধরে 153টি সিসি ক্যামেরার ফুটেজ ও বেশ কিছু মোবাইল ফোন কলের তথ্য বিশ্লেষণ করে চক্রের 7 সদস্যকে 5 লাখ টাকা সহ গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর পলোয়েল মার্কেটের কাপড় ব্যবসায়ী সজীব আহমেদ গত 14 সেপ্টেম্বর ব্যবসার 45,60,000 টাকা কেরানীগঞ্জ থেকে 2 কর্মচারীকে দিয়ে তার দোকানে আনছিলেন। ওয়াইজঘাট এলাকায় আসলেই সেখান থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পুলিশ যেভাবে কি করে পিক আপ করে একজন আসামিকে, সেইভাবে ওরে রিকশায় তুলে ফেলে। রিকশায় তুলে ওরা বাদামতুলের দিকে ওরা নিয়ে যায় ওই আমাদের জজকে নিয়ে যাওয়ার সাথে যে ব্যাগ ছিল টাকার ব্যাগটা ছিনতাইকারীরা নিয়ে চলে যায় আরেকদিকে। কেরানীগঞ্জ থেকে ওয়াইজঘাট পর্যন্ত 153টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলে চুলচেরা বিশ্লেষণ। খতিয়ে দেখা হয় ঘটনাস্থলের বেশ কিছু সন্দেহজনক মোবাইল ফোন আলাপের তথ্য। কেরানীগঞ্জের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক ব্যক্তি ওই ব্যবসায়ীর টাকা বহনকারীকে অনুসরণ করছে। ওয়াইজঘাটের কয়েকটি ক্যামেরার ফুটেজে দেখা যায় ব্লু টি শার্ট পরা এক ব্যক্তি ব্যাকপ্যাক সহ দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করছেন। একটি মোবাইল ফোনের সন্দেহজনক তথ্য আসে পুলিশের কাছে। পরে এদের ধরতে শুরু হয় অভিযান। অবশেষে 12 অক্টোবর সুলতান ও পারভেজ নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে একে একে ধরা পড়ে আরও 5 জন। পুলিশ জানায় এ চক্রের প্রধান সুলতান। তার 11 লাখ টাকা দেনা শোধ করতে মাথায় আসে ছিনতাইয়ের পরিকল্পনা। পরিচিত বন্ধুদের নিয়ে 2 মাস ধরে খুঁজতে থাকেন টাকা পরিবহনকারী কোনো ব্যবসায়ীকে। পূর্ব পরিচিত ব্যবসায়ী সজীবকে 2 দফা টার্গেট করে ব্যর্থ হয়ে 3য় দফায় ছিনতাই করে চক্রটি। সন্দেহজনক যে মুভমেন্টটা ছিল একটি ছেলের, তার একটি ফোন কল ছিল, সেগুলো আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই ঘটনাটি একটি ছিনতাইয়ের ঘটনা। পুলিশ জানায় ছিনতাইয়ের টাকায় সুলতান 11 লাখ টাকার দেনা শোধ করে, আর মামুন, পারভেজ ও তুষার আনন্দ ভ্রমণে যায় কক্সবাজার। দলনেতা তিনি 11 লাখ টাকার বেশি পেয়েছেন। 4 জন পেয়েছে 6.5 লক্ষ করে, একজন 3.5 লক্ষ, একজন 2.5 লক্ষ, এইভাবে করে টাকা বন্টন হয়েছে। তার মধ্য থেকে 3 জন আবার তারা যেহেতু হাতে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে আমোদ ফুর্তি করার জন্য আবার কক্সবাজার চলে যান। ছিনতাইয়ের ঘটনা এড়াতে বড় অঙ্কের টাকা বহনে পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর বঙ্গোপসাগরের তাপমাত্রা আগের বছরগুলোর চেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সাগর পৃষ্ঠের এই তাপমাত্রা বৃদ্ধি গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ, জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক সংস্থা ক্লাইমেট প্রেডিকশন সেন্টার। সাগরের তাপমাত্রা অস্বাভাবিক বাড়ায় বাংলাদেশ ও ভারতের কিছু অংশে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, লঘুচাপ সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, জানালেন বিশেষজ্ঞরা। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই সারা দেশে কখনো গুড়ি গুড়ি, কখনো আবার ভারী বৃষ্টি। সেই সাথে চলতি মাসে সাগরে পরপর 3টি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা আভাস দিচ্ছেন আরও একটি ঘূর্ণিঝড়ের। কিন্তু কেন আবহাওয়ার এই বৈরী মূর্তি? ওয়েস্টার্ন পার্ট অফ প্যাসিফিক এবং সেই সাথে ইন্ডিয়ান ওশেন এবং বে অফ বেঙ্গলের তাপমাত্রা কিছুটা বেড়েছে, এবং এই বাড়ার কারণে কিন্তু ওয়েস্টার্ন প্যাসিফিকে যে সকল বাবল বা এই লঘুচাপগুলো বা ইস্টার্লি ওয়েভগুলো তৈরি হয়, সেটি আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসে, এবং তারই ধারাবাহিকতায় এই মাসে পরপর কয়েকটি লঘুচাপের পরিস্থিতি সৃষ্টি হলেও মাত্র 3টি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বছরে এই সময় বঙ্গোপসাগরের তাপমাত্রা থাকার কথা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গত 6 মাস ধরে সেখানে গড় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি। ঘূর্ণিঝড় আম্পান সৃষ্টির কারণও এই উচ্চ তাপমাত্রা, বলছেন আবহাওয়াবিদরা। চলতি বছরে টানা 3 দফা বন্যা এবং বৃষ্টিপাত 20% বেড়ে যাওয়ার পেছনেও একই কারণ দেখছেন তারা। যখনই এই বেশি তাপমাত্রা থাকে তখনই কিন্তু সে কিন্তু আর স্বাভাবিক আচরণ করতে পারে না, একটু ভিন্নধর্মী আচরণ করে, অর্থাৎ সাগরে তখনই কিন্তু লঘুচাপের ঘনঘটা বৃদ্ধি পায় এবং সেই সাথে তার কোনোটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোনো উপকূলে আঘাত হানে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রশান্ত ও ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় লা নিনা নামে জলবায়ুর এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এর প্রভাবেই এই অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সারা বিশ্বের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেড়ে গিয়েছে। সেই সাথে ওশেনের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে, কারণ ওশেন খুব সহজেই হিট অ্যাবজর্ব করে এবং এই অতিরিক্ত হিটের প্রায় 90% হিট ওশেন অ্যাবজর্ব করছে, যার ফলে
এই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রচুর পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে সাইক্লোন এবং স্টর্ম সার্জের জন্য। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবছরের বাকি সময় জুড়েও বৈরী আবহাওয়া থাকতে পারে দেশ জুড়ে, বৃষ্টি দেখা যেতে পারে শীতকালেও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আধুনিক স্মার্ট সিটির ঘোষণা দেয়া হলেও পূর্বাচল আবাসিক প্রকল্প গড়ে উঠছে গতানুগতিক পদ্ধতিতেই। শুরুতে উন্নত বিশ্বের মতো কেন্দ্রীয়ভাবে সব সেবা রাখার কথা বলা হলেও ভূগর্ভের পরিবর্তে বিদ্যুতের লাইন যাচ্ছে মাথার ওপর দিয়ে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। কেন্দ্রীয়ভাবে এলপি গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে সব সুবিধা কমন ডাকটেইনে নিতে নেওয়া হবে ভিন্ন আরেকটি প্রকল্প। পূর্বাচল রাজধানীর পাশেই গড়ে উঠছে বিশাল এই স্যাটেলাইট শহর। ৬,২২৭ একর জমিতে ৩০ সেক্টরে রয়েছে প্রায় ২৭,০০০ প্লট। একে দেশের সবচেয়ে আধুনিক শহর প্রকল্প বলছে রাজু। ২০১৯ সালের মধ্যে পূর্বাচলে সব নাগরিক সুবিধা নিশ্চিতের কথা থাকলেও এখনও মিলছে না বেশিরভাগ সুবিধা। কয়েক দফা সময় বাড়িয়ে সবশেষ ২০২১ সালের জুনে শেষ করার কথা বলছে তারা। সব সেবা কেন্দ্রীয়ভাবে নেয়ার কথা থাকলেও হচ্ছে আলাদা আলাদাভাবে। বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা হচ্ছে ওভারহেডের মাধ্যমে। ওয়াসা পানি সরবরাহে রাজি না হওয়ায় চুক্তি করা হয় চীনের ইউনাইটেড ডেলকোট কোম্পানির সাথে। 4 বছরে ৩২০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করবে তারা। নতুন করে গ্যাসের জন্য কেন্দ্রীয়ভাবে এলপিজি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছরই বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাব্যতা যাচাই শেষ হলে নেওয়া হবে আরেকটি প্রকল্প। পূর্বাচলের অবকাঠামোগত রাস্তা, ব্রিজ এবং লেকের নির্মাণ কাজ আমরা আগামী বছরের মধ্যে শেষ করব। কিন্তু ইউটিলিটিসের কাজটা এগুলো সিমিলটেনিয়াস চলবে, যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলবে, সাথে সাথে আদার যে ইউটিলিটিসের কথা বলতেছেন এগুলোর কাজ চলবে। তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে ভবিষ্যতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও সুয়ারেজ সহ সব সেবা মাটির নিচে নেওয়া হবে। প্রকল্পের চলমান কাজ অব্যাহত রেখেই মাটির নিচে কাজ করার সম্ভাব্যতা যাচাই চলছে বলে জানান গণপূর্ত সচিব। বিদ্যুৎ, পানি, সোয়ারেজ ট্রিটমেন্ট এবং অন্য সব কিছুই আন্ডারগ্রাউন্ড। সেইভাবে আমাদের ভবিষ্যতে একটা চিন্তা বা আছে, আমাদের পরিকল্পনা আছে, শুধু চিন্তা নয়, পরিকল্পনা আছে। পূর্বাচল একটা বড় মানে আর একটা মেগা শহর, সুতরাং তার যে কোনো কাজ হাতে নিলে এটা তো একটু সময় সাপেক্ষ এভাবে, তবে আমাদের ওই পরিকল্পনা আছে। রাজধানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর অগ্নি নিরাপত্তায় আধুনিক শহরের মতো প্রতিটি সড়কে ফায়ার হাইড্রেন্টের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে পূর্বাচলে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় স্বাস্থ্য বাতায়নে গেল 7 মাসে 1,02,00,000 মানুষ চিকিৎসা পরামর্শ নিয়েছেন। এর মধ্যে 82 লাখই করোনা সংক্রান্ত। জ্বর, সর্দির জন্য পরামর্শ চেয়ে ফোন এসেছে সবচেয়ে বেশি। আগামী দিনে তাই স্বাস্থ্য বাতায়নের পরিসর আরও বাড়ানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় স্বাস্থ্য বাতায়নের কল সেন্টার। দম ফেলার ফুরসত নেই চিকিৎসকদের। একের পর এক আসছে ফোন কল, রোগের বিবরণ শুনে দিচ্ছেন পরামর্শ। করোনার সাথে অন্য কোনো ধরনের কোনো বড় কোনো সমস্যা ছিল 2015 সালে স্বাস্থ্য বাতায়ন চালুর পর এবছরের 8 মার্চের আগ পর্যন্ত 5 বছরে সেবা নিয়েছেন 50 লাখ মানুষ। আর করোনা সংক্রমণ শুরুর পর 7 মাসে সেবা নিয়েছেন 1,02,00,000। সেই হিসেবে দেশের প্রতি 16 জনের একজন চিকিৎসা পরামর্শের জন্য ফোন করেছেন স্বাস্থ্য বাতায়নে। এর মধ্যে 82% কলই করোনা সংক্রান্ত। করোনা রিলেটেড কল পাই, এর পাশাপাশি আর কি সাধারণ জ্বর, সর্দি, কাশি, এরপর আর কি বিভিন্ন রকম আর কি গাইনোকোলজিক্যাল প্রবলেমস সব রকমই মোটামুটি ট্রিট করা হয়। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এই পরিমাণ কল রিসিভ থাকতো যে আমরা 1 সেকেন্ডের গ্যাপ থাকতো কলে, এখন যেমন কয়েক সেকেন্ড আমরা গ্যাপ পাচ্ছি প্রতিটা কলের মাঝখানে, কিন্তু সেই ক্ষেত্রে ওই 1 সেকেন্ড গ্যাপটা আমরা পাইতাম না। সবচেয়ে বেশি 34% মানুষ ফোন করেছেন জ্বর সর্দি চিকিৎসা চেয়ে। যারা ফোন করেছেন তাদের 41%ই ঢাকার, চট্টগ্রামের 20%, আর বাকি 39% কল এসেছে অন্য 6 বিভাগ থেকে। এদের বেশিরভাগই 20 থেকে 40 বছর বয়সী, এর মধ্যে 72%ই পুরুষ। এটা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার সেবা এবং টেলিহেলথ সেবার একটা যুগান্তকারী সাকসেস দিক বলে আমি মনে করি। কারণ যে মানুষ সেবা পেশ মনে করে যে তার লাভ হয়েছে, সেই মানুষই সেকেন্ড টাইম, দ্বিতীয়বার, তৃতীয়বার কল করে। তো এটা স্বাস্থ্য বাতায়নের একটা সবথেকে বড়, আমি বলবো যে একটা বড় জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা কন্ট্রিবিউশন করতে পেরেছে সিটিজেনের স্বাস্থ্যসেবা দিয়ে করোনাকালীন সময়ে।
চিকিৎসকের পরামর্শ, সরকারি বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকের তথ্য, অ্যাম্বুলেন্স ভাড়া সহ 6 ধরনের সেবা মিলছে জাতীয় স্বাস্থ্য বাতায়নে। আমরা আশা করছি যে এই সেবার মাধ্যমে আমরা কেবল কোভিড নয়, কোভিড নন কোভিড সকল ধরনের টেলিহেলথ সার্ভিস এটার মাধ্যমে প্রদান করে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় এটা চলে, আমাদের ওপি থেকে এটা চলে। আমরা যদি মনে করি যে এই ক্ষেত্রে চাহিদা আরো বেশি, আমরা এরপরে বড় ওষুধের প্রয়োজনে বৃদ্ধি। জাতীয় স্বাস্থ্য বাতায়নের হটলাইন 16263 নম্বরে 24 ঘন্টায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়া যায়। রোগের বিবরণ শুনে মোবাইল ফোনে SMS-এ পাঠানো হয় প্রেসক্রিপশন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। প্রিজম বাংলাদেশের সহায়তায় তৈরি এই প্ল্যান্টের উদ্বোধন করেছেন সিটি মেয়র। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে বর্জ্য পরিশোধন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য এটি চালু করা হয়েছে। শিগগিরই দেয়া হবে পরিবেশ ছাড়পত্র। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল রাজশাহীতে। এর বাইরেও ছোট বড় মিলিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে প্রায় 150। এত বছরেও নিজস্ব বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা হয়নি এসব প্রতিষ্ঠানের। তবে এবার প্রিজম বাংলাদেশের সহায়তায় নগরীর সিটি হাটে তৈরি হয়েছে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্ল্যান্ট। বর্জ্য ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া পরিচালনা করবে প্রিজম বাংলাদেশ। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা বলছেন ব্যয়বহুল হওয়ায় ফি আদায়ে শ্রেণীবিভাগ করা হয়েছে। প্লাস্টিক জাতীয় এগুলা একদিকে চলে যাবে কেমিক্যাল ডিসইনফেকশনের জন্য। তুলা, গজ, ব্যান্ডেজ এগুলা যেটার আপনার ভেজা জাতীয় থাকবে এটা চলে যাবে অটোক্লেভে, যেগুলা খুব বেশি সংক্রামিত বর্জ্য, সংক্রামক বর্জ্য, এই বর্জ্যগুলো চলে যাবে আমাদের ইনসিনারেশনে। আমরা আমাদের সুবিধা মতো বা ক্লিনিকের অবস্থান বুঝে প্রিজমের সাথে সেভাবে চুক্তি করেছি। কাউকে দিয়েছি, কাউকে দিয়েছি, কাউকে দিয়েছি, যাতে কার উপরে অতিরিক্ত চাপের বোঝা না হয়। এ ধরনের প্ল্যান্ট শুরুর আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা নেওয়া হয়নি। খোদ সিটি মেয়র এর উদ্বোধন করেন। নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিদিন প্রায় 2 টন মেডিকেল বর্জ্য এই স্থাপনায় পরিশোধন করা হচ্ছে। কোনো ক্লিনিকেই বা কোনো এই মেডিকেল ওয়েস্ট যেখানে হয় তাকে আমরা এই আওতার বাইরে থাকতে দেব না, কারণ জনস্বাস্থ্যের জন্য। তবে ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন বলছে প্রিজম বাংলাদেশ। আর পরিবেশ অধিদপ্তর বলছে বর্জ্য পরিশোধন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য এটি চালুর অনুমতি দেওয়া হয়েছে। মানে ওনাদের বজ্র ব্যবস্থাপনা কালেকশন থেকে শুরু করে ডিসপোজাল পর্যন্ত সবগুলো আমরা নিবিড়ভাবে দেখব। দেখার পরে তারপরে আমরা সুপারিশ করব পরিবেশ ছাড়পত্রের জন্য। এই প্রকল্প ঠিকমতো কাজ করলে যেখানে সেখানে মেডিকেল বর্জ্য ফেলা বন্ধ হবে, কমবে নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকি, বলছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শারদীয় দুর্গোৎসবে সকালে বিহিত পূজার মাধ্যমে পালন হয় মহানবমী। এদিনই দুর্গাপূজার শেষ দিন হিসেবে বিবেচনা করা হয়। কাল দশমীতে বিসর্জনের পর্ব, নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। এ রাতে তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। করোনার কারণে সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হচ্ছে পূজা মণ্ডপ। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতি প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজায় আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া মন্দিরের আশপাশে মেলাও নিষিদ্ধ করা হয়। কোভিড-19-এর জন্য সবকিছুই স্বল্প পরিসরে হচ্ছে, তো পূজাটা যে হচ্ছে সেটাই অনেক কিছু। তো ভালোই লাগছে, মোটামুটি ভালোই কাটলো পূজাটা। সেই উচ্ছ্বাসও বাঙালির মনে নেই। সবাই ঘরে বন্দি থেকে একরকম মানে কোনো ঠাকুর পুজো করা, মা আসছেন এইটুকুনি, কিন্তু নেক্সট ইয়ার যেন সেরকম না হয়। এই আজকে প্রথম বেরোলাম আমরা, আর মাকে একটু দেখতে পেয়ে মনটাও একটু মানে শান্ত হলো। সহকর্মী আদিলুর রহমান রয়েছেন এই মুহূর্তে জাতীয় মন্দিরে ঢাকেশ্বরীতে, সেখান থেকে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আদিলুর, সন্ধ্যা আরতির পরেই মূলত যেই আনন্দ উল্লাস সবই শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তী অনুষ্ঠানগুলো আর করা যাচ্ছে না, এখনো কয়েক ঘন্টা বাকি আছে, কি অবস্থা এখন? দেখুন, প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু আসলে বিদায়ের সুর, অর্থাৎ বাবার বাড়ি থেকে কিন্তু আসলে আগামীকাল কৈলাসে স্বামী গৃহে কিন্তু ফিরে যাবেন দেবী দুর্গা। এবং
ভক্তদের বিশ্বাস আজকে মহানবমী এবং এই মহানবমীটাই হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ, যে কারণে আমরা কিন্তু আসলে দেখেছি যে গত 2-3 দিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী এই 2 দিন মূলত ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সেই সঙ্গে করোনা মহামারী, যে কারণে ভক্তদের উপস্থিতিও কিন্তু মণ্ডপে মণ্ডপে কিছুটা কম ছিল। এর মধ্যে করোনা মহামারীর কারণে গতকাল মহাষ্টমীতেও সেইভাবে কিন্তু আসলে ভক্তদের উপস্থিতি হয়নি, কিন্তু আমরা আজকে মহানবমী, যেহেতু ভক্তদের বিশ্বাস এদিন একদম দেবী দুর্গাকে দেখার শেষ দিন, সেই কারণে কিন্তু আমরা মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপস্থিতিও কিন্তু অনেক বেশি আসলে লক্ষ্য করেছি এবং গতকালকে চেয়ে আজকে অঞ্জলি প্রদানের সময়ও ভক্তদের উপস্থিতি অনেক বেশি হয়েছে। প্রধান যে অঞ্জলি প্রদান হয়েছে 11:15টায়, তারপরে কিন্তু আরও কয়েক দফা অঞ্জলি প্রদান করা হয়েছে এবং ভক্তদের আসলে প্রার্থনা যে এবার করোনা মহামারীর কারণে 1 বছর পরে দেবী দুর্গাকে তারা কাছে পেয়েছেন, কিন্তু কাছে পাওয়ার পরেও আসলে মণ্ডপে বা এই যে দুর্গা উৎসবে রং নেই, তার কারণ ভক্তরা বলছেন যে এবার করোনা মহামারীর কারণে কিন্তু দুর্গা উৎসব অনেকটাই রং হারিয়েছে এবং আপনি জানেন যে 26টি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ করোনা মহামারীতে যাতে এখান থেকে সংক্রমণ না হয় বা পূজা মণ্ডপে প্রার্থনা করতে এসে কেউ যাতে আক্রান্ত না হন, সে কারণে অনেকগুলো কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে সন্ধ্যার পর অর্থাৎ 9টার পরেই মণ্ডপ বন্ধ হয়ে যাবে, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, নানা বিধিনিষেধ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আসলে তারা এসেছেন, প্রার্থনা করেছেন এবং ভক্তরা বলছেন যে আগামী বছরগুলোতে এবং আগামী বছর মা যখন ফিরে আসবেন, দেবী দুর্গা যখন ফিরে আসবেন, তখন যেন এই করোনা মহামারী যেন আর না থাকে। আপনাকে জানিয়ে রাখি যে এবার শাস্ত্র মতে দেবী দুর্গা এসেছেন দোলায় চড়ে এবং ফিরে যাবেন গজে চড়ে। তো স্বাস্থ্যমতে আসলে দোলায় চড়ে যখন দেবী দুর্গা এসেছেন তখন কিছুটা অশুভ। তবে আরেকটা বিষয়, এবার শুধু করোনার কারণে আমফান ক্ষতিগ্রস্ত অনেক এলাকা, খুলনা সাতক্ষীরা সহ অনেক এলাকায় কিন্তু এবার একেবারেই পূজা মণ্ডপই করতে পারেনি, বিশেষ করে সাতক্ষীরা এবং কয়রা, প্রতাপনগর এই এলাকায়। কিন্তু ঢাকা সহ অনেক জায়গায় আপনি ঘুরে বেরিয়েছেন, এর বাইরে খবর রেখেছে অন্যান্য মণ্ডপগুলোর কি অবস্থা, সেখানেও কি এরকম? দেখুন, এবার যেহেতু করোনা মহামারীর কারণে কিন্তু আসলে পূজা মণ্ডপগুলো ঢাকাতেও কিন্তু বেশ কয়েকটি পূজা মণ্ডপ কম হয়েছে এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে, নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে আমরা অন্যান্য বছরগুলোতে যতটা জাঁকজমকপূর্ণ দুর্গা উৎসব দেখে থাকি, এবছর কিন্তু ততটা জাঁকজমকপূর্ণ হয়নি এবারের উৎসব। তার কারণ ভক্তদের মধ্যে করোনার একটি আতঙ্ক ছিল, দুর্গা উৎসবে নানা ধরনের বিধিনিষেধ কিন্তু দেওয়া ছিল, সে কারণে ততটা জাঁকজমকপূর্ণ হয়নি। অনেক মণ্ডপই কিন্তু আসলে অন্যান্য বছর যতটা বড় করে তারা আয়োজন করে, এবার কিন্তু অতটা বড় কিন্তু হয়নি। সে কারণে ভক্তরা কিন্তু আসলে বলছেন যে 1 বছর পরে তারা দেবী দুর্গাকে কাছে পেয়েছেন, কিন্তু দেবী দুর্গাকে কাছে পাওয়ার যে আনন্দ তাদের মধ্যে অন্যান্য বছর থেকে থাকে, যে রং থাকে দুর্গা উৎসবে, এবার কিন্তু রং কিন্তু অনেকটাই আসলে কম। কিন্তু আজকে মহানবমীতে কিন্তু আসলে অন্যান্য দিনগুলোর চেয়ে আজকে ভক্তদের উপস্থিতিও কিন্তু আমরা আসলে মণ্ডপে মণ্ডপে বেশি দেখছি। অনেকে ঘুরে বেরিয়েছেন, অনেকে বলছেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কিন্তু তারা অন্যান্য বছর যেমনটি হয় যে একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপ, অনেকগুলো মণ্ডপ কিন্তু তারা রাজধানীতে ঘুরে বেড়ান, কিন্তু এবছর কিন্তু আর করোনার কারণে অনেকে আসলে মণ্ডপে মণ্ডপে ঘুরতে পারেননি। তবে মহানবমী যেহেতু আজকে অন্তিম দিন হিসেবে ধরা হয়, মহানবমীর আনুষ্ঠানিকতা এই মুহূর্তে কি চলছে সেই খবরাখবর জাতীয় মন্দির থেকে জানছিলাম আমরা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। আফগানিস্তানে অভিযানে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড মাসুরি নিহত, ছিলেন FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ব্যাট করছে নাজমুল একাদশ। অস্থির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ আটকে আছে শুধু কঠোর হুঁশিয়ারির মধ্যেই।
লাগামহীন দামে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশ্লেষকরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থা তৈরি করতে না পারলে টেকসই সুফল মিলবে না। নিত্যপণ্যের যৌক্তিক মূল্য ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ ভোক্তাদের সংগঠন ক্যাবের। আলুর লাগামহীন দাম নিয়ন্ত্রণে সম্প্রতি প্রথমবারের মতো আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে এক সপ্তাহের মাথায় আবারও আলুর দাম কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়। কিন্তু সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করেই বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে আলু। এদিকে ভারত থেকে পেঁয়াজ না এলেও আমদানি বেড়েছে মিয়ানমার, চীন, মিশর থেকে। বাজারে কোনো সংকট নেই, তবুও দেশি পেঁয়াজের কেজি 90 টাকা আর আমদানি করা পেঁয়াজের দাম 70 টাকা। বাজারের চাহিদা মাফিক সব সবজি মিললেও দাম দিতে হচ্ছে কয়েক গুণ। গরম আর শীত কোনো মৌসুমে সবজিই কেনা যাচ্ছে না গড়ে 60 টাকার নিচে, আর 1 কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 200 টাকার বেশি। দাম নিয়ন্ত্রণে বরাবরের মতোই কঠোর হুঁশিয়ারি সরকারি বিভিন্ন সংস্থার, তবে বাস্তবে কোনো প্রতিফলন মেলে না বাজারে। বাজার ঊর্ধ্বগতি বুঝছেন, সরকার যেই নির্ধারণ দিয়েছে এটা হয়নি। বেতন পাই 15,000 টাকা, পেঁয়াজ কিনতে লাগে যদি 80 টাকা, তা আমাকে তো চলাই অনেক কষ্ট। যদি কোনো হিমাগারের মজুতদারি এই আইনের ব্যত্যয় ঘটে, আমরা অচিরেই এই কৃষি বিপণন আইন 2018 এর 19 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাময়িক পদক্ষেপে কোনো সুফল মিলবে না। স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার জন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। যা মূল্য বৃদ্ধিতে কারণ হয়ে দাঁড়াতে পারে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জেলা প্রশাসনের। তেমনিভাবে কৃষি উৎপাদন যাতে বাড়ে সেই জন্যে কৃষি পণ্যের উৎপাদন বাড়ার জন্য দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট রোধে সরকারি পণ্য গুদামে সক্ষমতা বাড়ানোর পরামর্শ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে সিলিন্ডারে গ্যাস বিস্ফোরণে সুফিয়া নামে দগ্ধ এক নারী মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সকাল 10টার দিকে তার মৃত্যু হয়। সেখানে সংকটজনক অবস্থায় আরও 5 জন। শনিবার দুপুরে গ্যাসের চুলায় রান্না করার সময় বিস্ফোরণ হয়। মিঠামইন কাঠখালের হাজিপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী সুফিয়া নেসা শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডারের চুলায় রান্না করতে যান, কিন্তু সিলিন্ডারের পাইপে লিকেজ থাকায় চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন ছেলে, মেয়ে, নাতি নাতনি সহ 9 জন। আমার মা, আমার জি, আমার বোন, আমার বাতিজি, আমার বাগনা, আমার এসব এরা 9 জন ছিল। 9 জনের মধ্যে 2 জন তেমন না, একজন বাড়িতে রয়ে গেছে, আর একজন করে নর্মাল চিকিৎসা না করলেও চলবে আশা করি, আর 7 জন করে বেশি। দগ্ধদের উদ্ধার করে প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সিলিন্ডার ব্রাস্ট হয়ে 7 জন পেশেন্ট, এর মধ্যে 7 মান্থের একজন প্রেগনেন্ট মহিলা ছিল, 2 মান্থের একটা বেবি ছিল, 2 ইয়ার্সের আরেকটা বেবি ছিল, আর বাকিগুলো অ্যাডাল্ট পেশেন্ট ছিল। এর মধ্যে 2 মান্থের বেবিটা বাদে বাকি সবারই মোর দেন 70% ডিপ বাড়ছে। পরে শনিবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সুফিয়া নেসা সহ দগ্ধ 7 জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে 2 মাস বয়সী ও 2.5 বছরের 2 শিশু রয়েছে। গ্যাসের সিলিন্ডারের সমস্ত গ্যাস বের হয়ে গেছে দ্রুত, এবং দ্রুত ঘরে সারা ঘর ছড়ায় গেছে। ঘরের মধ্যে যা ছিল কাপড় চোপড়, আসবাবপত্র সব কিছুতে আগুন লেগে যায়। আগুন লাগার কারণে সবাই দগ্ধ হয়ে পড়ছে। আর ঘরের মধ্যে যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার মেয়ে তো আর জানে না, খার হইছে না, আমার মেয়ে শুনল গিয়া আগুন গিয়া উঠছে গিয়া। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান দগ্ধদের স্বজনরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:45টার দিকে ভবনটির ওপর তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও কোনো হতাহতের তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান ভবনের পেছনের অংশে ঝুলন্ত তারে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ভবনের অন্যান্য ফ্লোরেও আগুন লেগে যায়। সেই সঙ্গে সেখানে থাকা এসিতে বিস্ফোরণ ঘটে। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সঠিক চিত্র প্রকাশ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ভুল তথ্য উপাত্তের কারণেই প্রাণহানির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। এদিকে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে ট্রাম্পকে দুর্বল চিত্তের মানুষ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি, তাই নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে ঝটিকা প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেন ট্রাম্প। গতবারের মতো এবারও নির্বাচনে নানা ইস্যু থাকলেও সব ছাপিয়ে গেছে করোনা মহামারী। করোনা নিয়ে শুরু থেকেই উদ্ভট মন্তব্য করে আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট শনিবার আবারও বেফাঁস মন্তব্য করলেন ট্রাম্প। তার মতে, ভুল তথ্য উপাত্তের কারণে যুক্তরাষ্ট্রে করোনার প্রাণহানির সংখ্যা অন্য দেশের তুলনায় বেশি। কিছু দেশ আছে যেখানে ক্যান্সারের রোগী যদি কোভিডে মারা যায়, তারা রিপোর্টে ক্যান্সারের মৃত্যু উল্লেখ করে। হৃদরোগের ক্ষেত্রেও তাই। কিন্তু আমাদের দেশে সেই চিত্র পুরো ভিন্ন। এখানে হৃদরোগে মৃত ব্যক্তি যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাকে করোনায় মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এদিকে বাইডেনের প্রচারে অংশ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, টিভি সাক্ষাৎকার মাঝপথে থামিয়ে দিয়ে ট্রাম্প যে দুর্বল চিত্তের তার প্রমাণ দিয়েছেন। একজন প্রেসিডেন্ট যদি কঠিন প্রশ্নের উত্তরই না দিতে পারেন, তাহলে কঠিন পরিস্থিতি কিভাবে সামলাবেন? দ্বিতীয় মেয়াদে তার উপর কতটা আস্থা রাখা যায়? কাজেই জো বাইডেন এবং কমলা হ্যারিসকে জেতাতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের হয়ে ভোট চেয়েছেন জনপ্রিয় মার্কিন রকস্টার বন জোভি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের গজনি প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে আল কায়েদার জ্যেষ্ঠ নেতা আবু মোহসিন আল মাসরি নিহত হয়েছেন। শনিবার রাতে এক টুইটে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি। সংস্থাটি জানায় তাকে আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। এছাড়াও ভারত উপমহাদেশে আল কায়েদার সর্বোচ্চ নেতা ছিলেন মাসরি। মার্কিন অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিলেন তিনি। তার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল। FBI এর তথ্যানুযায়ী আল কায়েদার এই গুরুত্বপূর্ণ নেতা মিশরীয় নাগরিক। গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, আফগানিস্তানে বর্তমানে 200-রও কম আল কায়েদার সদস্য সক্রিয় রয়েছে। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 18 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে একটি বেসরকারি শিক্ষা কেন্দ্রের বাইরে এই হামলা হয়। কর্তৃপক্ষ জানায় হামলাকারী কাবুলের বাড়চি এলাকায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হায়দ্রাবাদকে 12 রানে হারিয়েছে পাঞ্জাব। আমরা এই খবরটি পরবর্তীতে জানাবো। চলে যাচ্ছি পরের খবরটিতে। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে মাহমুদুল্লাহ একাদশের বিপক্ষে ব্যাট করছে নাজমুল একাদশ। এই দুটি দলই আসরের উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেবার নাজমুল টস জিতলেও বিগ ফাইনালে এসে মাহমুদুল্লাহ সফল। আগের দুদিন টানা বৃষ্টির কারণে পেসাররা সহায়তা পাবেন, সে কারণেই বোলারদের হাতে বল তুলে দেন মাহমুদুল্লাহ। আর প্রথম ওভারে সাইফ হাসানকে বোল্ড করে সফলতা আনেন ইনফর্ম পেসার রুবেল হোসেন। এরপর আউট হয়েছেন মুশফিকও। ব্যাটসম্যানদের শুরু থেকে বেশ বিপদে রেখেছেন দুই পেসার রুবেল আর সুমন খান। 26টা রান দিয়েছেন, কিন্তু 2টো উইকেট পেয়েছেন। অপরদিকে রুবেল হোসেন 5 ওভার 2টি মেইডেন মাত্র 9টি রান দিয়েছেন, 1টি উইকেট। এবং ইবাদত হোসেন 5 ওভার 1টি মেইডেন মাত্র 8টি রান দিয়েছেন। সো ইউ সি কোন ওভারের দিকে কোন বোলারকে তারা টার্গেট করছে, সেখানে রানটা নিতে গিয়ে উইকেটটা হারিয়ে ফেলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হায়দ্রাবাদকে 12 রানে হারিয়েছে পাঞ্জাব। জয়ের খুব কাছে পৌঁছেও হারের স্বাদ নিতে হলো হায়দ্রাবাদকে। পাঞ্জাবের দেয়া 127 রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো ছিল হায়দ্রাবাদের। মাত্র 3 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ছিল 100 রান। দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার জয়ের আশা দেখিয়েছিলেন দলকে।
অধিনায়ক ফিরলে মোড় ঘুরে যায় ম্যাচের। পাঞ্জাবের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র 14 রানে শেষের 7 উইকেট হারায় ডেভিড ওয়ার্নারের দল। টস হেরে ব্যাট করতে নেমে জ্বলে উঠতে পারেনি পাঞ্জাবের কোনো ব্যাটসম্যানই। ব্যর্থ হয়েছেন ক্রিস গেইল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়রা। দলকে এগিয়ে নিয়ে গেছেন নিকোলাস পুরান, 32 রানে থাকেন অপরাজিত। এর আগের দিনের আরেক ম্যাচে দিল্লির বিপক্ষে কলকাতার জয় পেয়েছে 59 রান। জানুয়ারিতে অনূর্ধ্ব 21 হকি এশিয়া কাপ হওয়ার কথা ঢাকায়। সবকিছু চূড়ান্ত থাকলেও মালয়েশিয়া আর সাউথ কোরিয়া বেঁকে বসেছে। করোনা পরিস্থিতি বিবেচনায় আসর পিছিয়ে জুলাইয়ে নিতে আবেদন করেছে তারা। প্রাণঘাতী করোনায় লন্ডভন্ড আন্তর্জাতিক ক্রীড়াসূচি স্থগিত হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল এশিয়া অঞ্চলের বাছাই। শঙ্কা তৈরি হয়েছে জুনিয়র এশিয়া কাপ হকি নিয়েও। করোনা এরই মধ্যে টুর্নামেন্ট 6 মাস পিছিয়েছে AHF। জানুয়ারিতে কেমন থাকবে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, শীতের দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণে শঙ্কা রয়েছে, বাড়তে পারে মৃত্যুর হার। এরপরই ঢাকায় আশা নিয়ে বেঁকে বসেছে বেশ কয়েকটি দল। আসর পেছানোর জন্য আবেদনও করেছে তারা। কোরিয়া, মালয়েশিয়া, বিদেশি অন্য কোনো টিম হয়তো বা বলেছে যে টুর্নামেন্টটা পিছানো যায় কিনা, যেহেতু উইন্টার আসছে, উইন্টারে কোভিডটা বাড়তে পারে। অংশগ্রহণকারী দলগুলোকে বরাবরই অভয় দিয়ে আসছে ফেডারেশন। প্রয়োজনে খেলোয়াড়দের সব ধরনের চিকিৎসা দেওয়ার কথা জানান ফেডারেশনের কর্তারা। বিদেশ থেকে প্লেয়ার আসলে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, সেটা বিমান বাহিনীর তত্ত্বাবধানে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং 2-1 দিনের মধ্যে স্পষ্ট জানতে পারবো। ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রেসিডেন্ট স্যার বসবেন, হকি ফেডারেশন বসবেন, তারা আমাদেরকে যে নির্দেশনা দিবে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি জুন পর্যন্ত যাবে কি না। এদিকে আসরকে সামনে রেখে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে যুব হকি দলের অনুশীলন ক্যাম্প। কোচ মামুনুর রশিদের অধীনে ফিটনেসের পর স্কিল নিয়ে কাজ শুরু হয়েছে। 21 জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লাল সবুজরা। গ্রুপে অপর 3 দল ভারত, সাউথ কোরিয়া ও চাইনিজ তাইপে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিগ 1-এর তালিকার নিচে থাকা দিজনকে উড়িয়ে দিয়েছে পিএসজি। ঘরের মাঠে 4-0 গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মাঠে নিজেদের আধিপত্য শুরু থেকেই ধরে রাখে টুখেলের শিষ্যরা। ম্যাচের 3য় মিনিটেই দলকে এগিয়ে নেন মইজে কিন। নেইমারের অ্যাসিস্টে 20 মিনিট পরে জোড়া পূর্ণ করেন এই ইতালিয়ান ফরওয়ার্ড। 2-0 লিডে শেষ হয় প্রথমার্ধ। ফিরে এসেও চাপ অব্যাহত রাখে লা পারিসিয়ানরা। নিজেদের রক্ষার চেষ্টায় ব্যর্থ দিজনের জালে শেষ দিকে এসে 2বার বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। গোল না পেলেও অ্যাসিস্টে অবদান ছিল নেইমারের। অন্যদিকে ইপিএলে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে 2 ম্যাচ পর জয় পেল লিভারপুল। অ্যানফিল্ডে 2-1 গোলে জয় চ্যাম্পিয়নদের। পিছিয়ে পড়া দলকে ম্যাচে ফেরান রবার্তো ফিরমিনো। বিরতির পর জালের দেখা পান দিয়েগো জোতা। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সফরকারীরা। 13 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সান্দেরবার্গ। ফিরমিনোর গোলে ম্যাচে সমতা আসে বিরতির আগেই। দ্বিতীয়ার্ধে দিয়েগো জোতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য রেডস। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যে চলছে প্রেসিডেন্টস কাপের ফাইনাল আসর এবং এখন যেই 2 দল খেলছে আজকের ফাইনাল, তারা এই আসরের প্রথম ম্যাচও খেলেছিল, কিন্তু টস জিতেছে ভিন্ন দল। যে দল প্রথম দিন জিতেছিল তার অপর দল আজকে টস জিতেছে। এই বিষয়ে আমরা খেলার সবশেষ খবরাখবর জানবো। সহকর্মী মাঝারুল ইসলাম আছেন সেখানে। মাঝার, শুরু থেকেই যদি বলা হয় যে এই ম্যাচটা কতটা জমেছে, আশা কতটা পূরণ করতে পেরেছে, কারণ যারা অভিজ্ঞ তারা কিন্তু শুরু থেকেই রান পাননি। না, সেই দিক দিয়ে জমা বিষয়টা বলতে হবে যে এখনো জমেনি, কারণ এবারে আসরটা আপনি কখনোই দেখবেন না যে খুব বেশি রান এসেছে। একটা ম্যাচ শুধুমাত্র 260 আপ হয়েছিল, এরপর কিন্তু প্রত্যেকটা ম্যাচে লো স্কোরিং হয়েছে। বৃষ্টি হয়েছে, এর মধ্যে ওয়েদার খারাপ ছিল বা উইকেট খারাপ ছিল, রান আসেনি, ব্যাটসম্যানরা ব্যর্থ ছিল। আজকেও সে ধারাবাহিকতা আছে, 3টে উইকেট চলে গেছে। এরই মধ্যে মুশফিক সেরা ব্যাটসম্যান এই টুর্নামেন্টে এখন পর্যন্ত, তিনিও কিন্তু ফিরে গেছেন। এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে বলা হয় সাইব রান করতে পারেনি, শান্ত রান করতে পারেনি। সেক্ষেত্রে ব্যাটে বলের বা রানের যে জমাটা, সেই জমাটাই আসলে একটা ম্যাচের ধরুন জমেনি। তবে এটা ঠিক যে ম্যাচ জমবে কিনা এটা আসলে বলা কঠিন, কারণ এই উইকেটে 200 আপ করার পরেও কিন্তু ম্যাচ ভালো হতে পারে এবং সেই রান করার ক্যাপাবিলিটি কিন্তু আছে শান্তের দলে। কারণ এখন 3জন ব্যাটসম্যান আছে, হৃদয় আছে, শুকুর আছে, তারা কিন্তু রান করেছেন এই আসরে। কেউ 50 করেছেন, কেউ হয়তো বা
70 আপও করেছেন। তো সেই ক্ষেত্রে বলা হয় যে এখন যে অবস্থা তাতে অবশ্যই চাপে আছে শান্তের দল। তারপরেও যদি একটা উইকেটে পার্টনারশিপ হয়ে যায় তাহলে হয়তো বা 220-এর উপর হওয়ার সম্ভব। সেটা যদি করতে পারে তাহলে ম্যাচে জমতে পারে। দেখা যাক মাহমুদুল্লাহ না শান্তর দল জিতে। মাজারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিভিন্ন দিক দেখার জন্য।